জবাবদিহি করেনি। আমি ভুলে যাচ্ছি না ওই দিনটার কথা। কোন দিনটার কথা? 2022 সালে যখন পশ্চিম বাংলার আমার বোনেরা, আমার দিদিরা টেট পরীক্ষা দিতে যাচ্ছিল, সেই সময় আমার হিন্দু সমাজের বোনেদের হাতে, মায়েদের হাতে শাখাবালা ছিল। এই অপদার্থ রাজ্য সরকার স্বচ্ছতার নাম দেখিয়ে শাখাবালা কুলিয়েছিল, কিন্তু এক দপ্তরে চুরির জন্য, চাকরি চুরির জন্য 26,000-এর বাতিল হয়েছে। আমরা ভুলে যাচ্ছি না ওই দিনের কথা। শাখাবালা খুলিয়ে আমার হিন্দু সমাজের মা বোনকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল। তাই জবাব দিবার সময় এসেছে। তুমি স্বচ্ছতার কথা বলো, আপনি স্বচ্ছতার কথা বলেন, সেই জন্য নাকি আমার হিন্দু মা বোনকে শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছেন। আর আপনার দপ্তরে এমন দুর্নীতি করেছে 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। তাই এদের মুখে স্বচ্ছতা মানায়? শুধুমাত্র আমার হিন্দু সমাজের মা বোনকে অপমান করা হয়েছে। ঠিক যেভাবে হেজাব খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকালে মুসলিম সমাজের মা বোনকে অপমান করা হয়, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়, ঠিক একই ভাবে আমার হিন্দু সমাজের যারা শাখাপলা পড়ে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, তাদের হাত থেকে খুলে নিয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। আমরা এই অপমানের জবাব দেব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ দেশ, এখানে যে যার মত, যে যার ধর্মচারণ করবে। এই সরকার যদি মনে করে সরকারের চাপিয়ে দেওয়া নীতিতে আমাদের চলতে হবে, এটা হতে পারে না। আপনাদের বলে রাখি, সময় স্বল্প, আপনারা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। অনেকে অনেক কথা বলবে, অনেক প্রলোভন দেখাতে পারে, লোভ দেখাতে পারে, ভয় দেখাতে পারে, চমকাতে পারে। তবে একটা কথা বলি, কোনো কারো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নয়। সকাল সকাল যাবেন, মে মাসের 20 তারিখে সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন। আপনি আর ইভিএম মেশিন থাকবে আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবে। আপনি কৃষক, আপনার রুজি রুটি বাড়ার জন্য, আপনি লেবার, আপনার মজুরি বাড়ানোর জন্য, আপনি নাগরিক, আপনার নিরাপত্তা থেকে শুরু করে আপনার মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করার জন্য অন্য কোন সিম্বলে তাকানোর দরকার নাই, দেখার দরকার নাই। খাম চিহ্নটাতে প্রেস করবেন এবং অধ্যাপক মফিকুল ইসলাম সাহেবকে পার্লামেন্টে পাঠিয়ে দেন। আজকে আমরা যখন মানুষের রুজি রুটি নিয়ে কথা বলছি, তখন আমাদেরকে ধর্ম দেখাচ্ছে। ও টপ আমরা খাবো না ভাই। আপনি বলছেন হিন্দু মুসলমানের রাজনীতি করছেন, ও খুব ভালো লাগছে না। আমার পাশের বাড়ির রাম কাকুর ছেলেটা এই চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে পড়ছে তো নাকি? আমার পাশের বাড়ি রাম কাকুর ছেলে, রাম কাকু তার সন্তানের বেকারত্বের জ্বালায় জর্জরিত। আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলেটারও চাকরিতে বাতিল হয়েছে। যারা যোগ্য তারা অনেকের বাতিল হয়েছে, যারা অযোগ্য তাদের তো বাতিল হবেই হবে, যোগ্যদেরও বাতিল করেছে। এবার এটা নিয়ে কিন্তু মিসগাইড করছে অনেকে তৃণমূলী বন্ধুরা, এই সাজদা আহমেদের দলের লোকেরা, এই পুলাক বাবুর দলের লোকেরা, এই রাজাদার দলের লোকেরা মিসগাইড করছে। কি বলছে? সবাই কি আর দুর্নীতি করেছে? শুনুন, আপনাদের বলে রাখি, এই দেখুন ওনার এক চাকরি চুরি গিয়েছে। দেখুন, উঠে দাঁড়ান, ইনার চাকরি চুরি গিয়েছে। আমি যদি ভুল বলি উনি আমাকে কোট করবে। ইনার চাকরি চুরি করছে মমতা ব্যানার্জি সরকার। এই সাজদা আমাদের দলের লোকেরা ইনার চাকরি চুরি করে নিয়েছে, কিন্তু আইনের লড়াই আমরা চাকরি আবার ফিরিয়ে নিয়ে আসবো। ইনাকে স্কুলে পাঠাবো, আমরা পার্লামেন্টে যেমন পাঠাবো, সাথে সাথে ইনার জায়গা তো ইনাকে আমরা রাখবো, চাকরি আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তো কি বারবার কোর্ট বলেছিল স্বচ্ছভাবে নিয়োগ যারা হয়েছে তাদের লিস্ট দিন, লিস্ট দিন, লিস্ট দিন। রাজ্য সরকার কিন্তু লিস্ট দেয়নি, এবং বলেছিল কোর্ট যে পে স্লিপের মাধ্যমে সমস্ত টিচারদেরকে ইনফর্ম করুন, এটা কেস চলছে। ইনফর্ম করেনি, 200 মতো টিচার এটাতে পার্টি হয়েছিল। এই 26,000-কেও কিন্তু ইনফর্ম করতে বলেছিল, রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার ভেবেছিল কি এই চলতে থাকবে, আমরা ধরা পড়বো না। তাই আপনাদের বলবো, সজাগ হন, সতর্ক হন। হিন্দু মুসলমানের রাজনীতি করলে আপনারা সেই ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, 2014 সালের আগে বলি কি বলেছিল, হিন্দু খাতরে মে হ্যাঁ। আমি ব্যক্তিগত ভেবেছিলাম যে এবার হয়তো হিন্দু ভাইদের কিছু উপকার করবেন মোদিজি, কিন্তু কি দেখলাম, হিন্দু খাতরে মে হ্যাঁ বলে ক্ষমতায় আসলো, 10 বছর পার হয়ে গেল, হিন্দু ভাই খাতরা থেকে উদ্ধার হলো না। হিন্দু ভাইকেও নিত্য প্রয়োজনীয় জিনিস চড়া দামে কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেল আপনার হেতে গিয়ে পাম্পে গিয়ে ধর্মীয় স্লোগান দিলে সে কম দামে পাচ্ছে না। খোঁজ নিলে দেখুন, দেশ স্বাধীনের পর থেকে হিন্দু ভাইরা না যতটা বঞ্চিত হয়েছিল, হিন্দু ভাইরা যা যতটা এই চড়া দ্রব্য মূল্য বৃদ্ধির সম্মুখীন হতে হয়েছিল, হিন্দু ভাইদের ছেলে মেয়েদেরকে, যুবকদেরকে যতটা না বেকারত্বের দিকে এগিয়ে যেতে হয়েছিল, এই 10 বছরের সরকার তার থেকে বেশি বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে।
2011 সালে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে দেখিয়ে আমাদের পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে এসে বলেছিল মুসলমান বিপদে আছে, মুসলমানদেরকে উদ্ধার করব, শিক্ষায় মুসলমানদের এগিয়ে নিয়ে যাব, স্বাস্থ্য মুসলমানদের অবস্থা তলানিতে, স্বাস্থ্যের মান উন্নয়ন হবে, সরকারি চাকরি পাবে। মুসলমানরা ভাবলো হয়তো এতদিন পরে কেউ আমাদের ভালোবাসার লোক এসেছে, এবার আমাকে উদ্ধার করবে। কি করলো? সবাই ম্যাক্সিমাম ভোটটা দিল, তৃণমূল সরকার ক্ষমতায় আসলো। 12 বছর পার হয়ে যাচ্ছে, উদ্ধার হয়েছে মুসলমান? উদ্ধার হয়েছে? আপনাদের বুথে কোন একটা বুথে প্রাইমারি নতুন একটা স্কুল করেছে? হাত তুলে দেখান তো। একটা প্রাইমারি স্কুল করেছে নতুন, কিন্তু হাত তুলে অনেকে বলতে পারবে অনেকের এলাকার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। অনেকে হাত তুলে বলতে পারবে স্কুল দেওয়া তো দূরের কথা, লিগাল ইল্লিগাল মদের দোকান বুথে বুথে এই মমতা ব্যানার্জি করে দিয়েছে। তাই বলবো, আপনাদেরকে বলবো, আসুন ঐক্যবদ্ধ হন। একজন হিন্দুকে বাঁচাবার নামে দেশের ক্ষতি করছে, আর একজন মুসলমানকে বাঁচাবার নামে রাজ্যের ক্ষতি করছে। আমরা হিন্দু মুসলমান কেউ বিপদে নাই, আমরা মানুষ বিপদে আছি। মানুষকে জাগ্রত হতে হবে। অধিকার বুঝে নিতে গেলে আসুন এই দুই ফুলকে রিজেক্ট করুন, দুই ফুলকে ষাট গাদায় ফেলুন, খামের ছায়া তলে আসুন, খাম চিহ্নিতে ভোট দিন। আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে যাওয়ার জন্য দায়িত্ব আইএসএফ তুলে নেবে। আমরা দেখলাম 2014 আগে অমিত শাহজির ছেলের ব্যবসা কোন লেভেলে ছিল। হিন্দুকে বাঁচাতে এসে অমিত শাহজির ছেলের ব্যবসা প্রায় 14,000 গুণ বৃদ্ধি পেল। আর আমার পাশের বাড়ি রমেন কাকুর যে ব্যবসা করত, সে ব্যবসা আরো তলানিতে চলে গেল। মুসলমানকে বাঁচাবার নামে ক্ষমতায় আসলো অভিষেক ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি 2011 সালের আগে দেখবেন, আর 2024-এ দেখুন রকেট গতিতে বেড়ে যাচ্ছে। আর আমাদের পাশের বাড়ি সবুর চাচার যে ছেলের অবস্থা দেখুন, তার দেখুন সেই যা ছিল আরো ধ্বংস হয়ে যাচ্ছে। একজন হিন্দুকে বাঁচাতে এসে সে তার প্রভাব প্রতিপত্তি সম্পত্তি বেরিয়ে নিল, আর একটা দল মুসলমানকে বাঁচাতে এসে চাকরিগুলোকে চুরি করে নিল। তাই সময় এসেছে আমাকে ভোট আসলে বড় তিলক কেটে হিন্দু সাজছে, ভোট আসে হাজি রুমাল চাপিয়ে মাথায় টুপি দিয়ে নাটক করছে, ভোট আসলে ঘুমটা পড়ে নেই হিজাব পরে নিচ্ছে। অত কিছু করতে হবে না ভাই, অত কষ্ট করতে হবে না ভাই আমার। তোকে বড় তিলকও কাটতে হবে না, তোকে ঘুমটাও দিতে হবে না, তোকে মাজারাও যেতে হবে না ভোটের জন্য, তোকে মসজিদেও তোকে মন্দিরেও যেতে হবে না ভোটের জন্য। ভাই আমাদের যেটা অধিকার সেটা বুঝিয়ে দাও। একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা দেওয়া হয়, 5 বছরে 25 কোটি টাকা দেওয়া হয়। এই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো ভোট চাওয়ার আছে, ভোট চাওয়ার আগে হিসাবটা দেখিয়ে দাও। ভোটের সময় কে হিন্দু সাজছে কেউ মুসলমান সাজছে, ভাই ও সাজতে হবে না। তুমি মানুষ সাজো, মানুষের পাশে থাকো, এই দাবিটা আমরা করি। আমি ভাঙড়ের বিধায়ক, আমি বলেছি আমি 3 কোটি টাকা 5 বছরে পাবো। এখন যদিও বেড়েছে 10 লাখ টাকা, মাস আগে 60 লাখ টাকা বছরে ছিল, সেটা 70 লাখ করেছে এই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের বিধায়ক। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করে তাকে চাপ দিয়ে বাড়িয়েছে এই নওশাদ সিদ্দিকী। তো আমার যে টাকা হচ্ছে আমি বলেছি আমার প্রিয় শেষ হওয়ার সাথে সাথেই আমি এই 3.5 লাখ টাকা মতো হচ্ছে, 3.5 কোটি টাকা মতো হচ্ছে। কোথায় কোথায় কি খরচ করেছি টোটালটাই প্রিন্ট করে খাম চিহ্ন অর্থাৎ খামে ভরে প্রত্যেকটা বাড়িতে আমি পৌঁছে দেব। কত টাকা এবার আপনাদের জানিয়ে রাখি, এখনো একটা গেঁড়া কল আছে। আমি জানতাম না, রাজনীতিতে এসে জানতে পারছি এত মাল কামানোর জায়গা আছে, হেভি জায়গা আছে। ধরতেই পারবেন না মাল কামিয়ে বেরিয়ে যাবে, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে। তো আমি প্রথমে একটা পঞ্চায়েত সমিতিকে দিয়ে কাজ করাচ্ছিলাম কিছু, তারপরে একজনের সাথে আমার যোগাযোগ হলো, সেই সব কাজগুলো করে। এই কথা বলতে বলতে তারপরে আরো 2-3 জনের সাথে যোগাযোগ হয়েছে। একটা প্রসঙ্গ উঠতে উঠতে বলছে ভাইজান আপনার এই কাজগুলো করে দেবো, তা আপনার জন্য কত পার্সেন্টেজ রাখতে হবে? আমি তখনও বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি খেলাটা কি খেলছে আমার সাথে। আমি তার মানে বলছে হ্যাঁ ভাইজান এগুলো যে করবো আপনার ল্যাডের টাকা, এমএলএ ল্যাডের টাকা, তো কত পার্সেন্ট আপনার কাছে রাখতে হবে আপনার জন্য? আমি যাই ঠিক করে বলো কি বলছে বুঝতে পারছি না। বললো ভাইজান এই যে কাজ হচ্ছে 100 টাকার কাজ করলে অনেক এমএলএ কে 30 টাকা দিতে হয়, অনেক এমএলএ কে 25 টাকা দিতে হয়, অনেক এমএলএ কে 20 টাকাও দিতে হয়। তো 100 টাকার কাজে আপনার জন্য কত রাখতে হবে? আমি তো শুনে ভয় খেয়ে গেছি।
আমি বললাম তোমার কাছে কি ক্যামেরা ট্যামেরা আছে নাকি? আমার কথাটা রেকর্ড করে মমতা ব্যানার্জিকে দেবে, শুভেন্দু অধিকারীকে দেবে। এখন আমাদের বামেদের বন্ধুরা এসে গেছে, যদিও তখন বামেদের বন্ধুদের সাথে বন্ধুত্ব ছিল, তখন বামেদের কথা ভাবিনি। তো কাউকে দেখে রেকর্ড করে দেবে নাকি, কি বলছো? বলছে না ভাইজান এরকম হয়। আমি বললাম শোনো ভাই, টাকাটা কার? আমার বাপের টাকা নাকি? না আমার বাপ যে জমি আমাদেরকে নামে কিনে দিয়েছে সেগুলো বিক্রি করে আমি করে দিচ্ছি। এই টাকাটা কাদের? বলছে ভাইজান এটা ট্যাক্সের টাকা থেকে। হ্যাঁ, জনগণের ট্যাক্সের টাকা। আমার পাড়ায় যিনি মুচির কাজ করে, জুতো সেলাই করে যা সংসার চলে, তারও মেহনতের টাকা ভাই। আমি এত খারাপ হয়ে যাইনি যে সকালে মাঠে যাচ্ছে, এই এখনকার যদি বলে এই চড়া রোদে 42 ডিগ্রি সেলসিয়াসকে মাথায় রেখে ভ্যান চালাচ্ছে, যেখান থেকে কলকাতায় যাচ্ছে, যে কোনো মিস্ত্রির কাজ করছে, কাঠের মিস্ত্রি থেকে শুরু করে যে কোনো কাজ করছে, মেহনত করছে, ইনকাম করছে, তারও ট্যাক্সের টাকাটা কিন্তু ওই 60 লাখ টাকার মধ্যে আছে। বলছি ভাই আমি পারবো না টাকা খেতে, তুমি ভাই দরকার লাগলে বলবে, নওশাদ সিদ্দিকী ঘর থেকে কিছু এনে দেবে, অন্তত কাজটা যেন ভালো হয়। এইখানে আমি তাদের বোঝানোর জন্য বলছি, এই কাজেও কিন্তু এই 25 কোটির মধ্যেও সাজদা আহমেদ মহাশয়া জোর গলায় বলুক তো উনি পার্সেন্টেজ খায়নি? যে এনআরসির বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল অংশগ্রহণ করেনি, যে কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল অংশগ্রহণ করেনি, যে তালাকের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল অংশগ্রহণ করেনি, সে মনে হয় পার্সেন্টেজ খাবে না? খেয়েছে কি খায় না ধরতে পারবেন না, কিন্তু কি ওটা আপনাদের মনে রেখে দিন। তো এখানেও খাওয়ার জায়গা আছে, আমি আপনাদের দায়িত্ব নিতে পারি। 25 কোটি টাকা শুধু নয়, আরো বেশি এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, আমাদের এই নাসির ভাইরা আছেন, যারা আছেন বাউরিয়া এলাকাতে যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে শ্রমিকরা হাহাকার করছে, বা যে সমস্ত কলকারখানাগুলো চলছে তাদের মাসিক গড় আয় যেগুলো আছে, তাদের মিনিমাম ওয়েজেস, ন্যূনতম মজুরি ঠিকঠাক হচ্ছে না, তার লড়াই গিয়ে, কলকারখানা খোলার লড়াই গিয়ে পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব আওয়াজ তুলবে। আমরা ভুলে যাচ্ছি না, হাওড়া জেলার এদিকে জড়ি শিল্পের জন্য বিখ্যাত এলাকাটা, সেই শ্রমিকদের আজকে অবস্থা কোথায়, শিল্পটা কোথায়, ধ্বংস হয়ে গেছে, সেটাকে পুনর্জীবিত করার জন্য আওয়াজ তুলবে। এক কথায় নাগরিকের অধিকার নিয়ে সেখানে আওয়াজ তুলবে।